আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে তুমি কবিতা কি কি দেখে যাবা আর এই কবিতার কি কি পর্ব আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম আমি সোনার তৈরি গল্পটার সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কি কি পড়বা, কোন এমসিকিউ করবা, কোন সৃজনশীল পড়বা। সো কথা না বাড়িয়ে তুমি তাড়াতাড়ি দেখো, এখন আর বেশি সময় নেই, তোমার পরীক্ষার মাত্র আর কয়েক ঘন্টা আছে। সোনার তৈরি কবিতাটি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক জীবনী আছে, তার জন্মসাল মৃত্যুসাল পড়ে যাওয়া, তার উপন্যাস পড়ে যাওয়া, এতটুকুই যথেষ্ট। আর রবীন্দ্রনাথ সম্পর্কে এত কিছু এখন জানা দরকার নেই। আর হচ্ছে কবিতার কমপক্ষে এক দুইটা লাইন তোমাকে অবশ্যই শিখতে হবে। কেননা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাকে একটু টিক্স বুঝাই। যখন তুমি সৃজনশীল লিখবা, তখন সৃজনশীলের ভিতরে ইচ্ছা করলে তুমি গুছিয়ে লেখার জন্য 2 থেকে 3 লাইন কবিতা মেরে দিতে পারো। দেওয়ার পর তুমি এখানে ইনভার্টেড কমা দিলে এভাবে, তখন স্যারে বুঝবেন না সে ভালোভাবে বুঝছে এবং এটা পড়ে আসছে, তার কমন পড়ছে। তখন টিচারে না দেখে দেখবা, না দেখে বলতে তোমার খাতাটা সুন্দর দেখে তোমাকে কমপক্ষে নাম্বার দিয়ে দিবে। কথা অবশ্যই বুঝতে পারছো। সো এখন আসি সোনার তরী কবিতা তুমি কি কি পড়বা। এটা না পড়লেই না। সোনার তরী কবিতার অর্থাৎ তুমি আগে শব্দের অর্থগুলো পড়বা, যেমন গরজে গর্জন করে। আমি দাগিয়ে দিচ্ছি কোন কোন শব্দগুলো পড়বা, ঠিক আছে? প্রত্যেকটা শব্দের অর্থ পড়ার দরকার নেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এমসিকিউ আসতে পারে এবং সিকিউ আসতে পারে, যেটাতে বলা হয় জ্ঞানমূলক। ঠিক আছে? বাড়া বাড়া মানে কি? বাড়া অর্থ ধান রাখার পাত্র। ঠিক আছে? কুর দ্বারা, কুরের মতো দাঁড়ালো যে প্রবাহ স্রোত, কর্পরসা দাঁড়ালো বর্ষা। দেখো আমি কেন বলছিলাম যে শব্দের অর্থ সবগুলো পড়ার দরকার নেই। অনেক শব্দের অর্থ আছে যেগুলোকে অযথা পড়লেও মুখস্থ হবে না যদি কবিতা না বুঝো। আমি সাধারণ অর্থে কৃষক, জাস্ট এখান থেকে এটা পড়বা। সো থরে ভিতরে এটা পড়বা, থরে ভিতরে, এই যে থরে ভিতরে, স্তরে স্তরে। আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। এই পৃষ্ঠায় আসে শূন্য নদীর তীরে রহিণ পড়ি, এটা সুন্দরভাবে দেখে নিবা। এখন তোমাকে আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তৈরি কাব্যটি কোথায় থেকে নেওয়া হয়েছে? সোনার তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তৈরি কাব্য থেকে নেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য। ঠিক আছে? এখন দেখো এমসিকিউগুলো পড়বা বইয়ের। এবং সোনার তৈরি এটা কোন চন্দ্রের রচিত? এটা অনেকবার আসছে এবং আসবে। এটা কোন চন্দ্রের রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রের রচিত। এবং মাত্রাবৃত্তটা থাকে কিভাবে? 8+, 8+5, 8++। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশি? এখানে তুমি কে বলো তো? কৃষককে বলছে নাকি মাঝিকে বলছে? মাঝিকে বলছে। আচ্ছা, তো কবি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? আয়তনে ছোট ক্ষেত, নদীর ছোট চর, মানুষের জীবন পরিধি, অজানা দেশ। বলো তো, মানুষের জীবন পরিধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই কবিতার আমি 5 থেকে 2 মিনিটের ভিতরে তোমাদের চেষ্টা করবো বোঝানোর জন্য। সরাসরি তুমি দেখো। গগনে গরজ মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোর দ্বারা ঘন বর্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি, ধরো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, আর এখানে হচ্ছে নদী এটা, আর এটা ওই পার, হ্যাঁ, আর ওই পার ধরা এই পার, এই পার থেকে মাঝে এসে এখানে নৌকা পেয়ে যাচ্ছে, এই যে তার পারে। তার বলছে এবং কখন? একদম বর্ষাকালে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ বর্ষাকালে গরজ করে বৃষ্টি হচ্ছে। কুলে একা বসে আছে, এই পারে রবীন্দ্রনাথ বসে আছে, কোনো ভরসা নাই। এবং ধান কাটা, তার যে একটা ছোটো ক্ষেত, এই ক্ষেত থেকে ধান টান কেটে, ঠিক আছে, নিয়ে বসে আছে, নৌকা আসলে তারপর ওই পারে যাবে, এটা বলছে। আচ্ছা, তারপর ধান কাটা হলো, ধান কাটা শেষ, বরা নদী খুর দ্বারা খরপরসা, কুড়ির মতো ধারালো নদীর ঢেউ। ঠিক আছে? তারপর দেখো রবীন্দ্রনাথ বলতেছে, কাটিতে কাটিতে এলো বর্ষা, একখানি ছোটকে থামিয়ে গেলা। ধান কাটতে কাটতে তার বর্ষাকাল এসে পড়ছে, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, চারদিকে বাঁকা জল করছে খেলা। পরপরে দেখি আখা তরু ছায়ামসি মাখা, গ্রামকানি মেঘ ডাকা, প্রভাত বেলা। অর্থাৎ প্রভাত বেলা মানে কি? সকালবেলায় তিনি এপার থেকে ওই পারে দেখতেছে, ঠিক আছে, সুন্দর সুন্দর গাছপালা, সুন্দর সুন্দর ছবি আঁকা, কিন্তু ওইদিকে সে একা একাই টিকেই বসে আছে। তারপর এপারেতে ছুটাকে থামিয়ে গেলা, এই যে বলতেছে ওই পারে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে, কিন্তু সে এই পারে বসে আছে রবীন্দ্রনাথ। তারপর গান গেয়ে ধরি বেয়ে
কি আসে পারে, দেখি যেন মনে হয় চিনিও হারে, বরাপারে চলে যাই কোনো দিকে নাহি যাই। এই যে এখান থেকে মাঝি নৌকা, এই যে নৌকা নিয়ে নদীতে যায়, নদীতে সে গান গেয়ে সরাসরি চলে যায় বরাপালে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে আমি যেন তাকে দেখে চিনি, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না। ঠিক আছে, ঢেউগুলো নিরুপায় ভাঙে দোদার, অর্থাৎ নদীর ঢেউ কিন্তু এপার থেকে শুরু করে ওই পারে যায়, তারপর দুইটা পার ভেঙে যায়, কিন্তু দেখো দেখি যেন মনে হয় চিনিয়া হরে না। মাঝিরে বলতেছে দেখি যেন মনে হয় চিনিয়া হরে, ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে যাও, ভাড়ে বেরাও তরি কুলেতে এসে। বলতেছে মাঝিকে বলতেছে রবীন্দ্রনাথে যে তুমি কোথায় যাও, কোন বিদেশে যাও, আমাকে নিয়ে যাও, বারেক বিরাও, একবার বিশাও, একবার ভিড়াও চারদিকে, অর্থাৎ একবার তার চারদিকে বিরাও, এসে তাকে নৌকায় করে নিয়ে যাও। যেও যেতা যেতে চাও, যারে খুশি তারে লও, শুধু তুমি নিয়ে যাও কণিক হেসে। অর্থাৎ বলছে তোমার নৌকাতে, ঠিক আছে, তোমার নৌকাতে যারে খুশি তারে লও, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে আমাকে নিয়ে যাও। তারপর দেখো আমার সোনার দান কুলেতে এসে যত ছাও তত লও তড়ি পড়ি। আর আছে, আচ্ছা এখান থেকে দেখো, এখন একটা মাঝি আসছে হঠাৎ করে, একটা মাঝি আসলে নৌকায় সব কিছু রয়েছে রবীন্দ্রনাথে, ঠিক আছে, সব কিছু নেওয়ার পর বলতেছে আর আছে, মাঝি বলতেছে আরও আছে, না আর নেই, দিয়েছি বড়ি। তখন রবীন্দ্রনাথ বলতেছে না আর নাই, দিয়েছি বড়ি। যত খাল নদী কূলে যাহা লয়ে চিনু বলে, সকলে দিলাম তুলে তরে ভিতরে, মানে সাজিয়ে। অর্থাৎ যতকাল যত কিছু লেখছে বা এটা বুঝাইতেছে মূলত এটি একটা ভাবার্থক কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের যত তার ধান পান ছিল সব কিছু নৌকাতে দিয়ে দিয়েছে। তারপর দেখো এখন লৌহ এখন আমারে লৌহ করুণা করে। এখন রবীন্দ্রনাথ বলতেছে যে এখন আমাকে দয়া করে লো, করুণা করে। তখন কি বলতেছে ঠাই নাই ছোট সেই নদী, আমারই সোনার দানে গিয়েছি বড়ি। তখন মাঝি বলতেছে যে আমার নৌকাতে জায়গা নাই, ঠাই নাই, ঠিক আছে, আপনার সাহিত্যগুলায় বা ধানগুলাতেই সব নৌকা পড়ে গেছে, এখন আপনাকে আর লওয়া যাবে না। তারপর শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরি ফিরে শূন্য নদীর তীরে, রহিণীপুরে যাহা ছিল নিয়ে গেল সোনার সেতুরি। তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওই পারেতে বইসে একদম দুঃখ কষ্টে বলতেছে যাহা ছিল সব কিছু তুলে দিয়েছে, এখন এই সোনার ধান তুলে দিয়েছি, এখন আমাকে আর নেওয়ার জায়গা নেই, আমি এই কুলেতেই বসে থাকলাম, ওই পারে তার যেতে পারলাম না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মেন কাহিনী হচ্ছে কি জানো, যে মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষের সারা জীবন থাকবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যদি ওই পারে যেতে পারতো তাহলে তো সে সারা জীবন বেঁচে থাকতো, আর যেতে পারে নাই। আর এই যে ধান কাটার বললাম না, ধান কাটা মানে হচ্ছে তোমার এগুলা সারা জীবনের যে সাহিত্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো হচ্ছে ধান কাটা। আশা করি বুঝতে পারছো। এই ভাবার্থকগুলো আগে বুঝতে হবে, তারপর তুমি কবিতা থেকে আনসার করতে পারবা। তো এভাবে যদি ব্যাখ্যা সহ তুমি পরবর্তীতে ভিডিও দাও, অবশ্যই আমাকে আজকেই কমেন্ট করে জানাবা। তোমাদেরকে পরীক্ষার আগে এমন কিছু টিপস দিব, এগুলা পড়ে গেলেই চলবে তোমাকে।